বহুল প্রতীক্ষার পরে কুলি মুভির এক্সপ্লেন নিয়ে চলে আসলাম। সিনেমাটিতে অভিনয় করেছেন রজনীকান্ত, নাগার্জুন, আমির খান, উপেন্দ্র, শ্রুতি হাসান ও শাও বিন সাইদ। সিনেমাটির রাইটার ও ডিরেক্টর হলেন লোকেশ কানাগরাজ। এটার ডিরেক্টর ও অ্যাক্টরদেরকে দেখেই তো বুঝতেই পারছো যে সিনেমাটা কেমন ধামাকাদার হতে চলেছে। কোনো স্পয়লার না দিয়ে একটা লাইক দিয়ে চলো, তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় কিংপিন লজিস্টিক নামের একটা কোম্পানি। এটার মালিক সাইমন নামের একজন। সাইমন এই কোম্পানির নামে একটা পোর্ট সরকারের কাছ থেকে 99 বছরের জন্য লিজ নিয়েছে। সেখানে সকল ডিপার্টমেন্ট মিলিয়ে 14,000-এর মতো মানুষ কাজ করে। সেখানে কাজ করার সবাইকেই কাজে ঢোকার সময় চেক করা হয়। ফোনসহ বাকি সকল ইলেকট্রনিক ডিভাইস নিয়ে নেওয়া হয় গেটেই। কিংপিন লজিস্টিকের সিকিউরিটিটা অনেক টাইট। এর মূল কারণ হচ্ছে ওর ভেতরে থাকা জিনিসপত্র। যদিও এটা লজিস্টিকের নামে চলে, কিন্তু সেখানে অবৈধ সকল জিনিসপত্রই আসে বিদেশ থেকে। যেমন সোনার বার, ডায়মন্ড ও বিভিন্ন দামি দামি ইলেকট্রনিক আইটেম। এই সব কিছুর মধ্যে সবচাইতে বেশি কারবার হয় ঘড়ি নিয়ে। একটা ঘড়ির মূল্য কোটি কোটি টাকা। আর মূলত এই কারণেই কিংপিনের সিকিউরিটি এতটাই টাইট। এখানে কাজ করতে আসা প্রত্যেকটা লেবারারের কমপক্ষে একবার মেডিকেল চেক আপ করানো হয়। কিন্তু মেডিকেল চেক আপটা যে কেন করানো হয়, এটা অজানাই থেকে গেছে। সেখানে মালের লোডিং আনলোডিং সহ টাকা পয়সার সব ব্যাপার সেপার সামলায় জয়াপ্পা নামের একজন। কিংপিন লজিস্টিকের কাজ করতে আসা সকল লোকদের ওপর নজর রাখে কার্তিক। ট্রান্সপোর্ট ও অন্যান্য কাজ সামলায় সার্ভানান। আর এদের সবার হেড হচ্ছে দয়াল নামের একজন। আসলে এই সকল ইনফরমেশন পুলিশদেরকে একজন আন্ডার কভার এজেন্ট দিচ্ছিল। সে আন্ডার কভার হয়ে 1.5 বছর ধরে কিংপিন লজিস্টিকে কাজ করে। সেখানে থাকা অফিসারগুলো জিজ্ঞেস করে, আচ্ছা, ওই জায়গায় 8 বছর আগে আমাদের একজন পুলিশ অফিসারকে পাঠানো হয়েছিল। প্রথম 1 বছর ও তো সব কিছুই ঠিকঠাকভাবে ইনফরমেশন দিয়েছিল, কিন্তু তারপর যে ওর কি হয়েছে সেটা আর জানা যায়নি। এইসব শুনে লোকটা বলে, 8 বছর তো দূরের কথা, 1.5 বছরেই আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে ওখানে থাকা দয়াল মানুষকে মানুষ বলে মনে করে না। ওদের ধান্দায় যারাই বাধা হয়ে দাঁড়ায় তাদেরকেই মেরে ফেলতো দয়াল। এমনকি ওদের লাশও আর খুঁজে পাওয়া যেত না। ওর নাম দয়াল হলে কি হবে, ওর মধ্যে দয়ার এক ফোঁটাও নেই। আর ওদের সবার বশ হচ্ছে সাইমন। তার সম্পর্কে আমি খুব বেশি কিছু জানতে পারিনি, কারণ সে পোস্টে খুব একটা আসে না। হয়তো এই 1.5 বছরে ওকে আমি 2-1 বার দেখেছি। সাইমনের একটা ছেলে আছে, ওর নাম অর্জুন। সে একজন কাস্টম অফিসার। অর্জুনের ওর বাবার ধান্দার ওপরে একটুও ইন্টারেস্ট নেই। তবে সরকারিভাবে যদি বাবাকে কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে, তাহলে সেটা অর্জুন করে। আমার যা মনে হয়, এইসব ধান্দা করে সাইমন এত বড় মানুষ হয়নি। এইসব ধান্দার পেছনেও বড় কিছু লুকায়িত আছে। সেগুলো জানতে হলে ওখানে থাকা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে যেতে হবে। কিন্তু সেখানে যাওয়া অতটাও সোজা নয়। এই 1.5 বছরেও তো আমি ওটার আশেপাশেও যেতে পারিনি। আমি এর থেকে বেশি কিছুই জানি না স্যার। এইসব ইনফরমেশন দিয়ে সেখানে থেকে চলে আসে লোকটা। পরের দিন সকাল বেলাতেই দেখা যায় পোর্টে অর্জুন চলে আসে। সেখানে আসার পর পরই সে দয়ালকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে দয়ালকে খুঁজেও পায়। ওই সময়টায় দয়াল খাবার খাচ্ছিল। তারপর অর্জুন গিয়ে ওর কানে কানে কিছু একটা বলে। তৎক্ষণাৎ সে সেখানে থেকে বাহিরে চলে আসে দয়াল। আর হাতে একটা মাইক নিয়ে অপারেশন ডিপার্টমেন্টের একজনকে ডাক দেয়। দেখা যায় এটা তো সেই লোকটা যে গতকালকে পুলিশদেরকে ইনফরমেশন দিয়েছিল। আসলে অর্জুন এসে দয়ালকে এটাই বলেছিল যে ওয়ার্কারটা পুলিশদের ইনফরমার। দয়াল ওকে কান ধরে সবার সামনে আনে। লোকটা বারবারই বলছিল, আমি কোনো ভুল কিছুই করিনি। কিন্তু কে শোনে কার কথা? দয়াল বারবারই বলছিল, তোর জন্য এটাই ভালো হবে যে তুই নিজ থেকে বলে দি যে তুই কি করেছিস। আর যদি আমার বলাতে হয়, তাহলে তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তারপরেও লোকটা কেন জানি কিছুই বলছিল না। ঠিক তখনই দেখা যায় একজন কাউকে একটা কল দিয়ে সেই ফোনটা দেয় দয়ালকে। ফোনের ওপর থেকে শোনা যায় একটা মহিলা ও একটা বাচ্চার কথা। আসলে এরা ছিল ওই লোকটার বউ ও বাচ্চা। কিন্তু প্রথমে তো ওই লোকটা স্বীকারই করে না যে এটা তার রিলেটেড কেউ। এরপর এক পর্যায়ে দয়াল ওদেরকে মেরে ফেলতে বলে। ফোনের ওপর থেকে যখন পরিবারের লোকজনের আর্তনাদ শোনে, তখন আর লোকটা চুপ থাকতে পারে না। দয়ালের কলার ধরে বসে। এই কাণ্ডটা করার পরে তো সবাই শিওর হয়ে গেল যে এই আসলে ইনফরমার। তারপর ওই লোকটার গলায় যেন পেঁচানো হয়। আর সেটা একটা ক্রেনের সাথে লাগিয়ে লোকটাকে ওখানেই সবার সামনে মেরে ফেলা হয়। তখন দয়াল গিয়ে উপরে ওঠে। ওর হাতে ছিল একটা সাইনবোর্ড। তোমাদের এখানে আরো একজন পুলিশ ইনফরমার আছে। যে ওকে ধরিয়ে দিতে পারবে সে পুরস্কার হিসেবে পাবে 2 কোটি টাকা। এই কথাটা শুনে তো সেখানকার সবাই মোটিভেট হয়ে যায়। অন্যদিকে দেখা যায় দেবা মেনশন নামের একটা বিল্ডিং। কয়েকজন ছাত্র এখানে আসে থাকার জন্য। তখন রিসেপশনে থাকা লোকটা জানায়,
এখানে অন্য যেই থাক না কেন তার ভাড়া ৩,৫০০ করে। আর যদি ছাত্র হয় তবে তাদের ভাড়া ৭৫০, আর ৩ বেলার খাবার ফ্রি। এই কথা শুনে তো ছাত্ররা হতবাক হয়ে যায়। এত সস্তায় আবার কোনো জায়গা আছে নাকি? তবে সেই রিসেপশনিস্ট জানায় সবই ঠিক আছে, কিন্তু কিছু রুলস মেনে চলতে হবে এখানে থাকতে গেলে। এখানে কোনো মেয়ে আনা যাবে না, মদ সিগারেট বা নেশাজাতীয় কোনো খাবারই খাওয়া যাবে না। এগুলো শুনে ছাত্ররা প্রথমে কেমন কেমন করলো, অনেক কম টাকা, এই জন্য ওরা বুক করে নেয়। তারপর পরি সেই রিসেপশনিস্ট ওদেরকে নিয়ে তাদের রুম দেখাতে যাচ্ছিল। যেতে যেতে ১১৪ নাম্বারের রুমের সামনে সে সবাইকে আস্তে কথা বলতে বলে। এই রুমের মধ্যে নাকি ভয়ঙ্কর কেউ একজন থাকে, তবে এর ভেতরে যে কে থাকে এটা এখনই দেখা যায় না। আজকেই বাড়ির মেনশন ডে, মানে আজকের এই দিনেই দেবা মেনশন প্রথম চালু হয়েছিল। এই জন্য আজকে এখানে উৎসব চলছিল, খাওয়া দাওয়া পার্টি সবকিছুই হবে আজকে এই দেবা মেনশনে। পুরো মেনশনটাকে একদম ফুল দিয়ে সাজানো হয়। তারপর পরই দেখা যায় অনেকজন মিলে চলে আসে কেয়ারটেকারের কাছে। আজকে তো এখানে উৎসব চলছে, তাহলে যদি একটু পানি টানি খেতে পারতাম তাহলে খুব ভালো হতো। দেবা বাবুকে বলে একটু দেখেন না ম্যানেজ করা যায় কিনা, কিন্তু কোনোভাবেই এই আর্জি নিয়ে দেবার কাছে যেতে দেয় না কেয়ারটেকার। কারণ সে তো দেবাকে ৩০ বছর ধরে চেনে। গত ৩০ বছরে দেবা এক ফোঁটাও পানি ছয়নি। তারপরেও সবার অনেক রিকোয়েস্টে সবাইকে নিয়েই চলে আসে দেবার কাছে। দেখা যায় এখানে দেবা মাংস কাটাকাটি করছিল। আজকে উৎসবের জন্য মেনশনে বিরিয়ানি খাওয়া হবে, আর এই জন্যেই মাংস কাটাকাটি করছিল দেবা। তারপর ওনার সাথে কথা বলতে থাকলেও পানি খাওয়ার কথাটা বলতে পারছিল না কেয়ারটেকার, কারণ দেবাকে সেখানে থাকা সবাই ভয় পেত। তারপরেও সবার অনেক জোরাজুরিতে বলতে বাধ্য হয়। অনেক করে বলার পরে রাজি হয়ে যায় দেবা। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই, তোমরা ম্যানেজ করো। দেবার মুখে এমন কথা শোনার পরে ওদের মনে পড়ে আজকে তো ড্রাই ডে, মানে গোটা শহরে কোথাও মদ বিক্রি হবে না আজকের দিনে, কিন্তু পার্টি তো করতে হবে। তাহলে এখন কি করা যায়? দেবা বলে ড্রাই ডেতে তো কি হয়েছে, তোমাদের কারো কাছেই কি স্টক নেই? যদি থাকে তাহলে তোমরা হাত তোলো। দেখা যায় অনেকের কাছেই স্টক আছে। তখন দেবা বলে ঠিক আছে, তোমরা তোমাদের স্টকগুলো নিয়ে চলে এসো। বড় মাপের একটা পাত্রের মধ্যে সবার মদগুলো একসাথে ঢালা হবে, মানে ককটেল বানানো হবে আর কি। তারপর সেগুলো দিয়ে সবাই একসাথে এনজয় করা হবে। দেবার কথা শোনার সাথে সাথেই সবাই চলে যায় ঘরে এবং নিয়ে চলে আসে তাদের কাছে থাকা স্টক। সবারটাই একটা বড় মাপের পাত্রের মধ্যে ঢালতে শুরু করে। দেখতে দেখতে প্রায় পাত্রটা ভরে যায়। তারপর পরি সেখানে চলে আসে দেবা। ওর হাতে থাকা একটা জার পূর্ণ করে, আর বাকিটা লাঠি দিয়ে ফেলে দেয় নিচে। এই দেবা মেনশনে কেউ পানি খেতে পারবে না। এই ব্যাপারটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। তারপরেও কারো কিছুই করার নেই, কারণ এখানে যদি থাকতে হয় তাহলে দেবার নিয়ম মেনেই চলতে হবে। সেই পানি ফেলে দেওয়া বাদ দিয়ে সবকিছুই ভালোভাবে হয়। পুরো মেনশনে খাওয়া দাওয়া, নাচ গান আর অনেক কিছুই হয়। সন্ধ্যা পর্যন্ত চলে এই পার্টিটা শেষ হওয়ার পরক্ষণে কেয়ারটেকার এসে দেবাকে জানায় রাজশেখর মারা গেছে। এটা শুনে থমকে যায় দেবা, আর অনেক কষ্ট পায়। সাথে সাথেই দেবা চলে আসে রাজশেখরকে দেখার জন্য। সেখানে এসে ওর লাশের ওপর ফুল রাখতে গেলে রাজশেখরের মেয়ে চলে আসে। সে কেন জানি দেবার সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। ওর নাম প্রীতি। এক পর্যায়ে সে তো দেবাকে দূর দূর করে তাড়িয়ে দেয় ওখান থেকে। অনেক মন খারাপ করে ওখান থেকে বাহিরে চলে আসে দেবা। তারপর রাজশেখরকে নিয়ে যাওয়া হয় ওর শেষ কাজ করার জন্য। ওর ছেলে না থাকায় ওর মুখে আগুন দেয় ওর মেয়ে। কিছুক্ষণের মধ্যেই রাজশেখরের শেষ কার্য সম্পূর্ণ হয়ে যায়। তারপরেও কেন জানি দেবা সবসময় প্রীতির আশেপাশেই ঘোরাঘুরি করত। প্রীতি যেখানেই যেত দেবাও সেখানেই যেত। এক প্রকার বলা যায় যে প্রীতির শ্যাডো হয়ে গিয়েছিল দেবা। এই ব্যাপারটা কোনোভাবে ভালো লাগছিল না প্রীতির। তারপর প্রীতি চলে আসে হাসপাতালে এবং ওর বাবার পোস্টমর্টেম রিপোর্টটা নেয়। হাসপাতালে বসেছিল দেবাও। সেখানে পাশেই দেখতে পায় একজন নেশাগ্রস্ত লোককে। সে বলছিল রাজশেখরের মৃত্যুটা কোনোভাবেই ন্যাচারাল ডেথ না, আমার যতদূর মনে হয় ওকে কেউ মেরেছে। এই কথাটা শুনে তো দেবার মনেও একটু খটকা লাগে। তারপর সে চলে আসে হাসপাতালের এবং ডাক্তারের কাছ থেকে রিপোর্টটা নেয়। এদিকে দেখা যায় প্রীতি এসেছে ওর বোনের কলেজে। প্রীতির বোন একজন মেডিকেল স্টুডেন্ট। তার ফি পরিশোধ করতে না পারায় ওকে পরীক্ষায় বসতে দেবে না বলে জানিয়ে দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। ঠিক এই কারণেই টাকা পরিশোধ করতে এসেছিল প্রীতি, কিন্তু সেখানে এসে ও জানতে পারে আগেই কেউ একজন টাকাটা দিয়ে গেছে। তারপর প্রীতি সেখানে খেয়াল করে দেখতে পায় দেবাকে। এটাতে প্রীতি তো অনেক রেগে যায় আর গিয়ে যা ইচ্ছা তাই বলে। সে মনে করেছিল যে হয়তোবা টাকাটা দেবাই দিয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই ওর ভুল ভাঙিয়ে চলে আসে একজন লোক আর বলে টাকাটা আমি দিয়েছি, তোমার বাবা আমার কাছ থেকে এই টাকাটা পেত।
তখন নিজের ভুলটা বুঝতে পারে প্রীতি এবং গিয়ে দেবাকে সরি বলে। সাথে বলে, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার এই ব্যাপারটা কিন্তু আমার একদমই পছন্দ হচ্ছে না। তখন দেবার কাছে থাকা পোস্টমর্টেমটা দেখায় প্রীতিকে। দুজনেরটা কম্পেয়ার করে দেবা বলে, এর মধ্যে তুমি কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? আসলে তোমার বাবার ন্যাচারাল ডেথ হয়নি, ওনাকে মারা হয়েছে। এগুলো শোনার পরেও কিছুই মনে করছিল না প্রীতি। ওকে দেখে মনে হচ্ছিল যে ও জানে যে ওর বাবাকে কেউ মেরে ফেলেছে। আর বলে, তো কি হয়েছে, আমরা যাই করি না কেন, এখন তো আর আমার বাবা ফিরে আসবে না। তো এই জন্য আমরা কিছুই করতে চাচ্ছি না, কারণ আমাদের মাথার উপরে এখন কেউ নেই, শুধুই আমরাই 3 বোন। আমাদের সামনের জীবনে অনেক স্ট্রাগল করতে হবে, তো কারোর সাথে আমরা পাঙ্গা নিতে চাচ্ছি না। কিন্তু দেবা বলে, তুমি কিছু করো আর না করো, আমি তো ছেড়ে দেব না, কারণ ও আমার জিগরি দোস্ত ছিল। তারপর পরি দেবা ওই নেশাগ্রস্ত লোকটিকে ডেকে পাঠায়, আর তার থেকে জানতে চায়, রাজশেখরের মৃত্যুর সম্পর্কে তুমি কি জানো? তখন সেই লোকটা দেবাকে নিয়ে একটা জায়গায় চলে আসে। এই জায়গাটা দেখতে একটা ল্যাবের মতো। তখন সেই লোকটা জানায়, গত 5 বছর ধরে রাজশেখর এই জায়গাতেই কাজ করে আসছে। আসলে তার মেয়েরা মেডিকেল কলেজে চান্স পায়, কিন্তু রাজশেখর যে চাকরিটা করত সেটা দিয়ে কোনোভাবেই ওদের ফিটা পরিশোধ করতে পারছিল না। এজন্য রাজশেখর ওই চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসে এবং তার নলেজ ব্যবহার করে একটা চেয়ার বানায়। আসলে চেয়ারটা বানানো হয়েছিল মৃত কোনো জন্তু জানোয়ারকে পোড়ানোর জন্য। এই চেয়ারে বসে সুইচটা চাপলে মাংসগুলো ইভাপোরেট হয়ে যাবে, আর ছাইয়ে পরিণত হবে সকল হাড়গোড়। এতে পরিবেশ দূষণও অনেক কম হবে। তবে এই জিনিসটা যখন রাজশেখর প্রদর্শন করে, তখন এক সরকারি কর্মকর্তা এটাকে রিজেক্ট করে দেয়। কারণস্বরূপ সে জানায়, যদি চেয়ারটা খারাপ কোনো লোকের হাতে পড়ে যায়, তবে অনেক বাজে ইউজ হতে পারে এটার। সাথে তারা চেয়ারটিকেও নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায়, সাইমনের কাজের জন্য তারা অনেক শত্রু হয়ে গেছে। এমনই একদিন ওরা সবাই মিলে একটা জায়গায় এসেছিল ডিল করার জন্য। সেখানে সাইমনের কিছু শত্রুরা ওদেরকে অ্যাটাক করে বসে। ওদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল ফাইট। ওদের শত্রুরা অনেকজন থাকাতে সাইমনরা কোনোভাবেই পেরে উঠছিল না। এক পর্যায়ে দয়াল তো নিজের জীবনের তোয়াক্কা না করেই সাইমনের জীবন বাঁচায়। তারপরেও কোনোভাবে সেখানে থাকা সবাইকে মেরে দেয় সাইমনরা, আর নিজেদের আস্তানায় চলে আসে। এখন এতগুলো লাশকে তারা কিভাবে ঠিকানায় লাগাবে? আর যদি কোনোভাবে লাশগুলোর খবর পুলিশ পেয়ে যায়, তাহলে ওরা অনেক ঝামেলায়ও পড়তে পারে। তখনই সেখানে চলে আসে সাইমনের ছেলে অর্জুন, আর সে রাজশেখর এবং তার চেয়ার সম্পর্কে জানায়। তারপর পরে ওরা সবাই মিলে চলে আসে রাজশেখরের কাছে। প্রথমে যখন ওদেরকে বলে চেয়ারটা ওদের জন্য বানিয়ে দিতে, তখন কোনোভাবেই রাজি হয় না রাজশেখর। কিন্তু সাইমন এসে যখন ওর মেয়েদেরকে মারার হুমকি দেয়, তখন রাজশেখর আর না করতে পারে না, শুরু করে দেয় চেয়ার বানানোর কাজ। প্রথমবার যেটা বানায় সেটা কোনোভাবেই কাজ করে না, কারণ রাজশেখর যে চেয়ারটা বানিয়েছিল সেটা ছোটখাটো জন্তু জানোয়ারকে পোড়ানোর জন্য ছিল, আর মানুষের ওজন তো তাদের থেকে অনেক বেশি। তারপর আবারও চেষ্টা করতে থাকে রাজশেখর। অনেক চেষ্টা করার পরে এক পর্যায়ে সফল হয়ে যায়। এই চেয়ারটা অপারেট করার সময় সেখানে প্রীতিও ছিল। তারপর থেকেই শুরু হয়ে যায় ওদের সাথে কাজ। এর বিনিময়ে রাজশেখর পেত মোটা অঙ্কের টাকা, যেটাতে ওর মেয়েদের মেডিকেলের ফিও দিতে পারত। এজন্য গত 5 বছর ধরে রাজশেখর এই কাজটা চালিয়ে যাচ্ছিল। তবে হঠাৎ করেই মারা যায় সে। কিন্তু রাজশেখরের বুকের হাড্ডিগুলো ছিল ভাঙ্গা। তার মানে সে স্বাভাবিকভাবে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। লোকটার মুখ থেকে এসব কথা শুনে দেবা বুঝতে পারে যে রাজশেখরকে তো মারা হয়েছে, এটা সঠিক। কিন্তু সেটার সাথে সাইমনের কোনোই সম্পর্ক নেই, কারণ ওর লাশগুলো পোড়ানোর জন্য তো রাজশেখরের প্রয়োজন ছিল। সে কোনোভাবেই নিজের পায়ে নিজেই কুঠারাঘাত মারবে না। এদিকে দেখা যায় রাজশেখর মারা যাওয়াতে সাইমনদের এখন অনেক ঝামেলা হয়ে গেছে। ওদের লাশ আর আগের মতো সুন্দরভাবে ঠিকানায় লাগাতে পারছে না। এজন্য তো অনেক চিন্তায় পড়ে যায় দয়াল। ভাবতে ভাবতে একটা পর্যায়ে ওর মনে পড়ে যায় রাজশেখরের মেয়ে প্রীতির কথা। প্রথমবার যখন লাশটা পোড়ানো হয়, তখন তো প্রীতিও তার বাবার সাথেই ছিল এবং ওনাকে হেল্প করছিল। ঠিক এ কারণেই কিছু লোককে পাঠায় দয়াল প্রীতিকে ধরে আনার জন্য। অন্যদিকে প্রীতি তো অনেক টেনশনে পড়ে যায়। সে বুঝে গিয়েছিল যে হয়তোবা তাদের উপরেও কোনো বিপদ আসতে চলেছে। এজন্য সে চলে আসে বোনদের হোস্টেলে। সেখানে এসে বোনদের রেডি হয়ে নিতে বলে প্রীতি। কিছুদিন ওরাই শহরের বাহিরে থাকবে। যখন এখানকার সবকিছু ঠিক হয়ে যাবে, তখন আবার ওরা চলে আসবে। যে সময়টা ওরা গোছকাজ করছিল, ঠিক তখনই হোস্টেলে চলে আসে দয়ালের গুন্ডা বান্দারা। এসেই গার্ডকে মেরে ঢুকে পড়ে ভেতরে, আর প্রীতিকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে সামনে চলে আসে প্রীতি। তখন ওকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয় লোকটা। ঠিক ওই সময় বাহিরে কেমন যেন একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু প্রথমে সেটাকে পাত্তা দেয় না। আবার ও প্রীতিকে এটা ওটা বলতে থাকে, তখন ওই আওয়াজটা আরো জোরে হয়।
এটা শুনে ওর লোকজনকে পাঠায় যে বাহিরে কি হয়েছে দেখে আয় তো। ওরা গিয়ে দেখতে পায় বাহিরে যাদেরকে রেখে এসেছিল ওরা সবাই মাটিতে পড়ে আছে। তারপর পরেই সেখানে এন্ট্রি নেয় দেবা, এসেই ওদেরকে মারতে শুরু করে। অনেকক্ষণ মারামারি করার পরে ওদের অবস্থা খুব বাজে হয়ে যায়। তারপর এগিয়ে যায় দেবা ওই মেয়েদের কাছে আর বলে, রাতে যদি কোনো মেয়ের হোস্টেলে কোনো ছেলে মানুষ ঢোকে তাহলে তোমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবে এখন দেখে নাও এবং শিখে নাও। ওদেরকে একটা একটা করে বলছিল এবং এদেরকে মেরে সেটা প্র্যাকটিক্যালিও দেখাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা সবাইকে ধরাশায়ী করে ফেলে দেবা। তখন ওই মেইন লোকটা বলে, আমি তো শুধু এখানে প্রীতিকে উঠিয়ে নিয়ে যেতে এসেছিলাম, আমার বস ওনাকে উঠাতে বলেছে। এই কথাটা শুনে ওর কাছে যায় দেবা আর বলে, তুই ওকে নিতে এসেছিলি, এটা তুই আগে বলবি না? তখন ওই লোকটা সবকিছু খুলে বলে দেবাকে। তারপর পরে প্রীতিকে সাথে নিয়ে ওদের সাথে রওনা হয় পোর্টের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসে পোর্টে। সেখানে নেমেই দেখা হয়ে যায় দয়ালের সাথে। ওর লোকেদের এত বাজে অবস্থা দেখে অনেক রেগে যায় দয়াল। তখন দেবা বলে, আপনার লোকেরা যদি আগেই বলতো যে এখানে আনতে চাইছে তাহলে তো আমি ওদেরকে মারতাম না। ওরা মেয়েদের হোস্টেলে গিয়ে হইহুল্লা করছিল, এজন্য আমি ওদেরকে মেরেছি। আর যদি আপনারা লাশের ডিসপোজাল করতে চান তাহলে তো আমার সাথে যোগাযোগ করার কথা, কারণ রাজশেখরের সহযোগী ছিলাম আমি, আর আপনাদের এখানে আসার কথা বললে তো আমি নিজেই চলে আসতাম। তখন কথাবার্তা শেষে একটা লাশ নিয়ে চলে আসে ওরা ল্যাবে আর দেবাকে বলে যে এখন কর তুই এটা। কিন্তু এই মেশিন সম্পর্কে তো কিছুই জানে না দেবা, এজন্য চালাকির মাধ্যমে সবাইকে সে বাইরে পাঠিয়ে দেয়। আর প্রীতিকে বলে, তুমি কি পারবে মেশিনটা চালাতে? প্রীতি জানায়, আমি একবার এসেছিলাম বাবার সাথে এখানে, যা মনে আছে আমি করে দেখছি। তারপর পরেই ওর যা যা মনে আছে সেগুলো করতে শুরু করে দেয় প্রীতি। অনেকক্ষণ চেষ্টা করার পরে মেশিনটা কাজ করে আর লাশটাও নিমেষেই পুড়ে ছাই হয়ে যায়। তারপর থেকেই শুরু হয়ে যায় ওদের এই কাজ। প্রত্যেক দিনই ওরা অনেকগুলো করে লাশ আনতো আর জ্বালিয়ে পুড়িয়ে একদম রাখা করে দিত। আর এর বিনিময়ে ওরা পেত প্রচুর পরিমাণে টাকা। সেই টাকা দিয়ে প্রীতি তার দুই বোনের কলেজের ফিও দিত। এভাবে ওদের দিন খুব সুন্দরভাবে কাটছিল। তবে এই সময়টাতেও দেবা পড়তে গিয়ে বিভিন্ন মানুষজনের কাছে রাজশেখরের সম্পর্কে জানতে চাচ্ছিল। অনেকের কাছ থেকে অনেক ইনফরমেশনই পাচ্ছিল দেবা, কিন্তু কাজেও তেমন কিছুই পাচ্ছিল না দেবা। এভাবেই ওদের সময় পার হচ্ছিল। হঠাৎ করেই দয়ালের ফোনে একটা কল আসে। ফোনটা ছিল অর্জুনের। তখন সে জানায় একটা ইনফরমারের সম্পর্কে। সাথে সাথেই দয়াল চলে যায় সেই ইনফরমারটাকে ধরার জন্য। গিয়ে দেখতে পায় পোর্টের মধ্যে একটা পার্টি হচ্ছে। আসলে বড় রকমের একটা বিজনেসম্যানের ছেলের এনগেজমেন্ট। সেখানে গিয়ে তো দয়ালও শুরু করে দেয় নাচানাচি। অনেকক্ষণ এমনটা করার পরে দয়াল ধরে ফেলে সেই লোকটাকে। তারপর মারধর করতে থাকে। অনেকক্ষণ মারধর করার পরে একটা হাতুড়ির সাহায্য নিয়ে ওই লোকটার দুই হাতের মধ্যে পেরেক ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ ওকে এভাবে কষ্ট দেওয়ার পরে সেখান চলে আসে সাইমন আর ওর হাতের ভেতর থেকে পেরেকগুলো তুলে ফেলে। তারপর ওই হাতুড়িটা দিয়ে ওকে সজোরে আঘাত করে। এদিকে দেখা যায় গতদিনের কাজের জন্য অনেকগুলো টাকা পেয়েছিল প্রীতি। তারপর সেটা থেকে অর্ধেক টাকা সে দেবাকে ধরিয়ে দেয়, কিন্তু টাকাটা নিতে চাচ্ছিল না দেবা। তারপর সে প্রীতিকে বলে, আমরা এই কাজটা আর করব না। আসলে আমরা তো এখানে এসেছিলাম তোমার বাবার খুনিকে সেটা জানার জন্য, মানুষ পুড়িয়ে টাকা কামানোর জন্য নয়। কিন্তু কোনোভাবেই মানছিল না প্রীতি, কারণ এখান থেকে যে টাকাটা সে পাচ্ছিল এটার অনেক প্রয়োজন ছিল ওর। তার বোনদের ফি তো তার পরিশোধ করতে হবে। কিন্তু কোনোভাবেই ওর সাথে একমত হতে পারে না দেবা আর বলে, তুমি তো অনেক লোভী হয়ে গেছো। ভালো হয়েছে যে তোমার বাবা আগেই মারা গেছে। যদি এই ব্যাপারটা তোমার বাবা জানতে পারতো তাহলে মারা যাওয়ার আগেই মরে যেত। তখন প্রীতি বলতে শুরু করে, আপনি আমাদের সম্পর্কে কি জানেন বলুন তো? আমার বয়স কত আপনি জানেন? 29 বছর হয়ে গেছে। আমার এই বয়সের মেয়েরা প্রেম ভালোবাসা করে, বিয়ে সংসার করে, আর কেউ কেউ তাদের ক্যারিয়ারের পিছনে দৌড়ায়। আর আমি কি করছি? আমার বোনদের পড়াশোনা চালাতে হবে আমাকে। আমার মাথার উপরে যে কত বড় বোঝা এটা আমি আপনাকে কোনোভাবেই বোঝাতে পারবো না। আমার বোনদের মাথার উপরে তো আমি আছি। আর আমার মাথার উপরে কে? বাবা ছিল, কিন্তু এখন তিনিও তো চলে গেছেন। এখন সকল চিন্তায় আমারই করতে হয়। আর আপনি তো খুব সহজে বলে দিলেন যে আমি টাকার জন্য এই কাজ করছি। আপনি কি বুঝবেন? আপনার তো কোনো পরিবারই নেই। এইসব বলতে বলতে কান্না করে দেয় প্রীতি। তখন দেবা বলে, তুমি ঠিকই বলেছ। আসলে আমার অমনভাবে কথাটা তোমাকে বলা উচিত হয়নি। আমি অনেক দুঃখিত। ওরা দুজনে কথাবার্তা বলতে থাকলে হঠাৎই ওর ফোনে সাইমনের কল আসে। তখন ওদের দুজনকে পড়তে ডাকে সাইমন। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসে পড়তে। দেবাকে সাইমন যখনই দেখে তখন ওর মনে হয় দেবাকে কোথায় যেন সে একটা দেখেছে, কিন্তু মনে করতে পারছিল না।
তখন সে দেবাকে বলে, গাড়ির মধ্যে দুটো লাশ আছে, সেগুলো পুড়িয়ে দাও। দেবা যখন গিয়ে লাশের মুখের উপর থেকে কাপড় সরায়, তখন তো অবাক হয়ে যায়। কারণ এটা অন্য কেউ না, এটা ছিল দয়ালের লাশ। আসলে কিছুক্ষণ আগে যা ঘটেছিল, দয়াল সেই লোকটাকে মারধর করে ওর হাতের মধ্যে পেরেক বসিয়ে রেখেছিল। তারপর সেখানে চলে আসে সাইমন, এসেই ওর হাতের ভেতর থেকে পেরেকগুলো ছুটিয়ে তারপর হাতুড়িও নিয়ে ওকে মারতে যায়। কিন্তু ওকে না মেরে মেরে বসে দয়ালকে। আর সেখানে থাকা সবাইকে বলতে থাকে, এই আসল কালপ্রিট, গত 8 বছর ধরে আছে আমাদের সাথে। আর পুলিশের ইনফরমার এই, আমার ট্রাস্ট পাওয়ার জন্য সে আমার জীবনও বাঁচিয়েছিল। তারপর সাইমন বলে, ওই লাশটা তুমি পুড়িও না, সেটা নিয়ে চলে যাবি পুলিশ হেডকোয়ার্টারের পাশে থাকা কবরস্থানে। সেখানে গিয়ে লাশটা কবর দিয়ে আসবি। পুলিশদের তো এটা জানতে হবে যে সাইমনের সাথে গদ্দারি করলে পরিণতি কি হয়। তারপর পরেই দয়ালের লাশটা নিয়ে ওরা দুজনেই চলে আসে কবরস্থানে। সেখানে এসে একটা গর্ত খুঁড়ে কবর দিয়ে দেয় দয়ালকে। ততক্ষণে মুষলধারে বৃষ্টিও এসে পড়েছিল। ওরা দুজনে মিলে ওকে কবর দিয়ে চলে যাবে, ঠিক তখনই দেখতে পায় কবরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই মাটির উপরে বেরিয়ে আসে দয়াল। সে মারা যায়নি। তখন প্রীতি বলে, এটা পসিবল। অনেক সময়ে এমনটা হয় যে মনে হয় মানুষ মারা গেছে, কিন্তু আসলে তারা মারা যায় না, কোনোভাবে ওদের দমটা আটকে যায়। আর এরকম বৈরী আবহাওয়ায় ওরা আবার জীবিত হয়ে যায়। তারপর পরি দেবা ফোন লাগায় সাইমনের এক সহযোগীকে, আর সবকিছু খুলে বলে। কিন্তু সেই দেবাকে জানায় কোনোভাবেই যেন এই ব্যাপারটা অন্য কেউ জানতে না পারে। আমি এখনই কবরস্থানে আসছি, আর ওকে তুই কোনোভাবে মারিস না। তখন দেবা বুঝে যায় যে কোনো একটা ঝামেলা তো আছেই। এজন্য সে সরাসরি সাইমনকে কল করে এবং সবকিছু খুলে বলে। সাইমন তখন দেবাকে বলে দেয় যে, তুই দয়ালকে মেরে আবারও সেখানে পুঁতে ফেল। তুই আমার জন্য একটা ফেভার কর, আমিও তোর জন্য একটা করব। এদিকে দয়াল তো অনেক করে কাকুতি মিনতি করছিল এবং দেবায়ের কাছে তার প্রাণ ভিক্ষাও চাইছিল। কিন্তু দেবা এগুলো কিছুই শোনে না, আর প্রীতির হাত থেকে একটা বেলচা নেয় এবং সজোরে আঘাত করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে সাইমনের লোকজন। এসে তো দেবায়ের উপরে অনেক রাগ দেখায়। তোকে বলেছিলাম না ওকে জীবিতই রাখতে, তাহলে এটা তুই কেন করলি? ওর কাছে প্রায় 200 কোটির মতো মাল আছে, সেটা কোথায় রেখেছে একমাত্র সেটা দয়ালই জানে। আমি বার করে ওকে বাঁচিয়ে রাখতে বললেও কেন তুই ওকে মেরে ফেললি? তখন দেবা বলে, ও দৌড়ে গিয়ে পাগলামি করছিল, আর অনেক চিল্লাচিল্লিও করছিল। আর পাশেই তো পুলিশ হেডকোয়ার্টার, এই জন্য ওকে মারতে বাধ্য হয়েছি আমি। তারপর পরেই দেবা কে গাড়িতে করে নিয়ে চলে আসে সাইমনের পার্টিতে। এই কাজটা করে দেবার ওপর অনেক খুশি সাইমন। তখন ও ইশারা দিলে ল্যাপটপ হাতে সাইমনের একটা লোক চলে আসে আর সেটাতে একটা ভিডিও চালিয়ে দেয়। দেখা যায় সেই ভিডিওতে রাজশেখর কে মারছিল দয়াল। এটা দেখে তো অবাক হয়ে যায় দেবা। রাজশেখর কে মারা শুরু করার আগে রাজশেখর দয়ালের কানে কিছু একটা বলেছিল। তারপরে ওকে নির্মমভাবে হত্যা করে দয়াল। এই ব্যাপারটা দেখে সাইমন বলে, তোকে আমি বলেছিলাম না, তুমি আমার একটা উপকার করো, তাহলে আমিও তোমার একটা করব। তোমার বন্ধুকে যে মেরেছিল তার মৃত্যুও তোমার হাতেই হলো, এর থেকে ভালো আর কি হতে পারে? কিন্তু দয়াল কে ওইভাবে মারতে দেখে কেন জানি সব খেয়ে যায় দেবা। আসলে এর পিছনে একটা রহস্য আছে। সে তো দয়াল কে মারেনি। দয়াল যখন ওদের কাছে অনেক কাকুতি মিনতি করছিল, তখন প্রীতির ওপর অনেক মায়া হয়। এজন্য সে দেবা কে বারবারই বলছিল ওকে ছেড়ে দেওয়ার জন্য। এক পর্যায়ে দেবা মন গলে যায়। তখন সে দয়াল কে নিয়ে গিয়ে একটা ট্রেনে বসিয়ে দেয় আর এখান থেকে দূরে কোথাও পালিয়ে যেতে বলে। তবে দয়াল ওদের দুজনের মধ্যে কাউকেও সাথে যেতে বলে। হয়তোবা সামনের কোনো স্টেশনে থাকবে সাইমনের লোকেরা, আর ওকে যদি এই অবস্থায় দেখে তাহলে আবারও ওকে মেরে ফেলবে। এটা শুনে প্রীতিও সাথে যাবে বলে জানায়। ওদের দুজনকে ট্রেনে তুলে দিয়ে সাইমনের পার্টিতে এসেছিল দেবা। এজন্যই দয়ালের এই ভিডিওটা দেখে হতবাক হয়ে গিয়েছিল সে। কারণ যাকে দেবা এতদিন ধরে খুঁজছিল সে নিজেই তাকে বাঁচিয়ে দিল। ঠিক তখনই দেবার ফোনে একটা কল আসে, দয়াল কল দিয়েছে। দেখা যায় প্রীতিকে আটকে রেখেছে সে। আমার ধারণা যদি সত্যি হয়, তাহলে তুই এতক্ষণ আমার সকল সত্য জেনে নিয়েছিস। তবে কোনো লাভ হবে না, কারণ প্রীতি আমার কবজায়। ওই জায়গাতে আমার আরো অনেক কাজ বাকি। তবে এখন তো আমি মৃত, আমি তো সেখানে আর যেতে পারবো না। এজন্য তোকেই আমার হয়ে সকল কাজ করতে হবে। আমার কথা মতো যদি তুই চলিস, তাহলে প্রীতিকে জীবিত ফেরত পাবি। আর না হলে ওর বাবাকে যেভাবে মেরেছিলাম ওকে আমি সেভাবেই মারব। তখন দেবা জিজ্ঞেস করে, আচ্ছা তোর কানে কানে রাজশেখর কি বলেছিল? দয়াল জানায়, পাওয়ার হাউস। এই কথাটা শোনার সাথে সাথেই কেন জানি রাজি হয়ে যায় দেবা। তবে এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল দেবার, আর ওর পিছনের কিছু স্মৃতিও মনে পড়ে যায়। 30 বছর আগের কথা। তখন দেবা অনেক ইয়ং ছিল।
দেখা যায় একটা গাড়ির মধ্যে বসে আছে দেবা এবং রাজশেখর। দেবার হাতে ছিল একটা মদের বোতল, সেটারই নাম ছিল পাওয়ার হাউস। তখন রাজশেখর ওকে বলছিল, দেখ, তোর সাথে আমি আমার বোনকে বিয়ে দিয়েছি। এখন তুই যদি এমন গুন্ডাগিরি করিস আর মদ্যপান করিস, তাহলে কোনোভাবেই তুই তোর পরিবার সামলাতে পারবি না। তোকে যে কোনো একটা চুজ করতে হবে, হয়তোবা তোর এই জীবন নিয়ে থাকবি, না হয় আমার বোনের সাথে তোর পরিবার। তুই আমার কাছে প্রমিস কর যে আর জীবনেও তুই মদ ছবি না। আর অন্য কোনো উপায় না থাকায় দেবাও প্রমিস করে বসে। সেদিন থেকে আজ পর্যন্ত দেবা মদে হাতও লাগায়নি। কিন্তু এখানে এতটাই শখ খেয়ে গিয়েছিল দেবা যে পাওয়ার হাউস নামের একটা মদের বোতল হাতে নেয় আর খুব স্টাইল করে সেটা খেতে শুরু করে। সেটা খেতে খেতে যখন সে ঘোরাঘুরি করছিল, তখন ওই লোকটা দেবা কে বলে ওঠে, আমি বলেছিলাম তোকে দয়ালকে না মারতে, কিন্তু তারপরও তুই আমার কোনো কথা না শুনে ওকে মেরে দিয়েছিস। এর শাস্তি তোকে পেতেই হবে, সাথে ওই মেয়েগুলোও তোর কাছের শাস্তি পাবে। আর ওই লাশটা গিয়ে তো আমি উঠিয়ে দেখব যে ওটা কি আসলেই দয়ালের লাশ কিনা। এটা শুনে তো দেবার মাথা অনেক গরম হয়ে যায় এবং পাশ থেকে একটা তলোয়ার নিয়ে ওকে মারতে শুরু করে। সাথে সাথেই দেবার এমন ব্যবহার দেখে বন্দুক তাক করে ওর দিকে সাইমন, আর বলে, আমি প্রথম থেকে সবকিছুই জানি যে তুই প্রথমে ওকেই কল দিয়েছিলি, কিন্তু সে আমাদেরকে ডাবল ক্রস করেছিল। তারপরে ও কখন মারা যাবি এটা আমি ডিসাইড করব, তুই নয়। কিন্তু ওর কোনো কথাই শোনে না দেবা এবং মেরে ফেলে ওই লোকটাকে। তারপর পরি তলোয়ার হাতে বাহিরে বেরিয়ে আসে আর চিন্তায় মগ্ন হয়ে পড়ে যে কি করা যায়। এদিকে দেখা যায় সাইমনের ছেলে অর্জুন ওদের এই জায়গাতে কাজ করা একটা মেয়েকে খুব ভালোবাসত। কিন্তু সে তার বাবাকে কোনোভাবেই বলতে পারছিল না, কারণ সে তার বাবাকে অনেক বেশি ভয় করত। তবে সেই মেয়েটা বারবারই ওকে চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য। তখন অর্জুন বলে, আমি এটা জানি যে আমার বাবাকে আমি কোনোদিনও বলতে পারবো না, তবে কাকে দিয়ে বলালে কাজ হবে এটা আমি জানি। ওনার কথা বাবা কোনোভাবেই ফেলতে পারবে না। আসলে দেবার সাথে ওর বাবা সাইমনের তো অনেক ভালো সম্পর্ক, এই জন্য সে দেবা কে দিয়ে ওর বাবাকে বলাবে, তাহলে হয়তোবা বাবা কোনোভাবেই না করতে পারবে না। ওই ঘটনাটা ঘটার পর থেকেই দেবা কে দিয়ে বিভিন্ন কাজ করাতে শুরু করে দয়াল। ওকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছিল এবং এটা ওটা করতে বলছিল। সাথে সে প্রীতিকেও বিভিন্নভাবে মারধর করত। যখনই দেবা কিছু একটা করতে বারণ করত, তখনই সে প্রীতির সাথে খারাপ ব্যবহার করত। আর ঠিক সেই কারণেই দেবা ওর কথা মতোই কাজগুলো করছিল। একটা জায়গায় গিয়ে একটা ব্যাগ নিতে বলে ওকে, তারপর সেই ব্যাগটা নিয়ে একটা রেস্টুরেন্টের বাথরুমে চলে যায়। সেখানে গিয়ে একটা গোপন দরজা খুঁজে পায় দেবা। সেটা খোলার সাথে সাথে দেবা যেটা দেখতে পায় সেটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না দেবা। দেখতে পায় পুরো রুমটা সোনার বার, ডায়মন্ড এবং অনেক দামি দামি খড়ি দিয়ে পরিপূর্ণ। তারপর সেই জায়গাটা ওই ব্যাগটা রেখেই চলে আসে দেবা। দয়ালের কথা মতো সকল কাজই করছিল দেবা, কিন্তু তবুও প্রীতির সাথে নির্দয়ের মতো আচরণ করছিল দয়াল। এমনকি ওর হাতে কুকুরের চেনটাও লাগিয়ে দিয়েছিল। এবার দয়াল দেবা কে কিছু ডকুমেন্ট নিয়ে আসার কথা বলে। সেই ডকুমেন্টগুলো নেওয়ার জন্য ওকে কোথায় যেতে হবে এটাও বলে দেয়। দয়ালের বলে দেওয়া জায়গায় মতো এসে পৌঁছে যায় দেবা। সেখানকার ভল্ট খুলে দেখতে পায় ভেতরে সাইমনের লোকজন একজনকে ধরে রেখেছে। এই লোকটা নাকি ডকুমেন্টগুলো চুরি করতে এসেছিল, আর এই কারণে ওকে সাইমনের লোকজন ধরে ফেলেছে। তারপর সবাই মিলে চলে আসে বাহিরে এবং গাড়িতে উঠতে যায়। কিন্তু হঠাৎ করেই ওদের মনে একটা খটকা লাগে, আচ্ছা, আমরা তো সবাই একটা গ্যাংয়ের, তাহলে তুই এখানে কিভাবে আসলি, আর তোকে পাসওয়ার্ডটা বাকে দিয়েছিল। এগুলো বলে ওর লোকজনকে অ্যাটাক করতে বলে দেবা। অনেকজন মিলে গিয়ে অ্যাটাক করে দেবা, কিন্তু সবাইকে কুত্তা মারা মারতেই দেখে দেবা ওদেরকে কচুকাটা করে ফেলে চোখের পলকেই। ওরা এতগুলো মানুষও দেবার সাথে কিছুতেই পেরে উঠছিল না। দেবা যেন রিয়েল লাইফে না গেমের মধ্যে মানুষ মারছিল। সবাইকেই মারার পরে দেবা ওই লোকটার কাছে আসে। তখন সে অনেক করে দেবার কাছে কাকুতি মিনতি করে এবং ওর জান ভিক্ষা চায়। তারপর সেই লোকটা বলে, আপনি কি জানেন ওই ডকুমেন্টগুলোর মধ্যে কি আছে? সেগুলো বের করে দেখায় দেবা। আসলে সাইমন তার ব্যবসার পিছনে একটা বড় মাপের কাজ করে। সে তার বিভিন্ন বিদেশি বারের কাছে হাট সাপ্লাই করে বেড়ায়। ওই যে সিনেমার প্রথমে যেটা দেখা গিয়েছিল, সাইমনের এই পোর্টে যারাই কাজ করতে আসতো সবারই মেডিকেল চেক আপ করানো হতো। আসলে তখনই সবার ব্লাড স্যাম্পল নিয়ে নিত সাইমনের লোকেরা। তারপর রিকোয়ারমেন্ট অনুযায়ী যাদের হার্ট প্রয়োজন তাদেরকে একটা ভিন্ন জায়গায় রাখা হতো। খুব সুন্দর করে ওদের আদর যত্ন করা হতো, আর প্রয়োজনের সময় ওদের হার্টটা বের করে নেওয়া হয়। আর সেই লাশগুলো পোড়ানোর কাজ করত দেবা এবং প্রীতি, আর বেঁচে থাকতে সেই কাজটা করত রাজশেখর। সেই ডকুমেন্টগুলো ঘাটাঘাটি করার সময় হঠাৎ করেই দেবা দেখতে পায় সেখানে প্রীতিরও ছবি। তার মানে ওরও স্যাম্পল নিয়ে নেওয়া হয়েছে এবং প্রয়োজন পড়লে ওরও হার্ট বের করে নেবে সাইমন। এই ব্যাপারটাই অনেক রাগান্বিত হয়ে যায় দেবা।
তারপর পরেই সেই ডকুমেন্টগুলোর ছবি তুলে দয়ালকে পাঠায় আর গিয়ে ভোল্টে রেখেই চলে আসে। তখন দয়াল বলে, তোকে একটা শেষ কাজ দেব আমি। যদি তুই এটা করতে পারিস তাহলে প্রীতিকে আমি ছেড়ে দেব। তোর শেষ কাজটা হবে সাইমনের ছেলে অর্জুনকে মারা। এটা শুনে তো হতবাক হয়ে যায় দেবা, আর বলে, ওদের পুরো গ্রুপের মধ্যে যদি ভালো কেউ থাকে তাহলে সেটা অর্জুনই। আমি কোনোভাবে ওকে মারতে পারবো না। ওকে মারার জন্য কোনো পয়েন্ট দেখছি না। ঠিক তখনই দয়াল আবারও প্রীতিকে মারধর করতে শুরু করে, আর অন্য কোনো উপায় না থাকায় রাজি হয়ে যায় দেবা অর্জুনকে মারার জন্য। এদিকে দেখা যায় প্রীতির দুই বোনকে আটকে রেখেছিল দয়ালের লোকজন। মানে দেবা কে সব দিক থেকে ঘায়েল করে রেখেছে ওরা, যেন সে কোনোভাবেই দয়ালকে অমান্য করতে না পারে। কিছুদিন আগে হঠাৎ করে একদিন দেবার কাছে এসেছিল অর্জুন। আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আপনি কখন আমাকে সময় দিতে পারবেন একটু বলবেন আমাকে। দয়াল যখন অর্জুনকে মারার কথা বলে তারপর অর্জুনের সাথে দেখা করতে চলে আসে দেবা আর বলে, তুমি আমার সাথে কি যেন কথা বলবে, চলো যেতে যেতে বলা যাক। ওকে গাড়িতে করে নিয়ে যেতে থাকে দেবা। যেই রাস্তা দিয়ে ওদের যাওয়ার কথা ছিল ওই দিক দিয়ে না গিয়ে অন্য রাস্তা ধরে দেবা। এটাতে অর্জুনের আর বুঝতে বাকি থাকে না যে কোনো একটা ঝামেলা তো আছেই। তখন সে দেবা কে বলে, আমি যে কাজ করতাম এটাতে আমি একদিন মারা যাব মানুষের হাতে, এটা আমি জানি। তবে সেটা যে আপনার হাতে মরতে হবে এটা আমি জানতাম না। আপনার কাছে এসেছিলাম আমি সাহায্যের জন্য, আর আপনি আমাকে মেরে ফেলবেন। তারপরে ওর কোন কথাই শোনে না আর একটা শুনশান জায়গায় চলে আসে ওকে নিয়ে। নিচ থেকে একটা বন্দুক বের করে ওর দিকে তাক করে। দেখা যায় একটু দূর থেকেই সাইমনের লোকজনেরা ওদের দিকে নজর রাখছিল এবং সাইমনকে কনফারেন্সে সবকিছু বলছিল। এদিকে অনেকক্ষণ অর্জুনের দিকে বন্দুক ধরে রাখে দেবা, কিন্তু ওকে আর মারে না। ওদের গাড়ির সামনে দেখা যায় অর্জুনের প্রেমিকাকে। তখন দেবা ওদের দুজনকে এখান থেকে অনেক দূরে পালিয়ে যেতে বলে, যেখানে ওদেরকে কেউ খুঁজে পাবে না। প্রথমত একটু ইতস্তত বোধ করছিল অর্জুন, কিন্তু ওকে ধমক দিয়ে দেবা বলে, এখনই এখান থেকে পালিয়ে যাও যদি জীবন বাঁচাতে চাও। তারপর পরেই ওরা দুজনে সেখানে থেকে চলে যায়। কিছুক্ষণ এর মধ্যেই দেবার ফোনে একটা মেসেজ আসে দয়ালের কাছ থেকে। সেটাতে লেখা ছিল, তুমি একটা ভুল কাজ করে ফেললা। এটাতে অবাক হয়ে যায় দেবা, এই ব্যাপারটা এত তাড়াতাড়ি কিভাবে দয়াল জানতে পারলো। তারপর পরই দয়াল ভিডিও কল দেয় দেবাকে। দেখা যায় ওরা অনেক উঁচু একটা বিল্ডিং এর ওপর দাঁড়িয়ে আছে। সেখানে থেকে নিচের দিকে ধরে আছে প্রীতিকে। এই বিল্ডিং থেকে ওকে ফেলে দেওয়ার হুমকিও দেয়। তোকে আমি শেষ কাজটা করতে বলেছিলাম, আর সেটা তুই করলি না। আমার কথা তুই অমান্য করলি, তোর কত বড় সাহস। এখন আমি যদি প্রীতিকে এখান থেকে ফেলে দিই তাহলে ওর মারা যেতে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে। দয়ালের মুখে এইসব কথা শুনে অনেক কাকুতি মিনতি করতে থাকে ওর কাছে আর বলে, অর্জুন খুবই ভালো ছেলে, এর জন্য ওকে আমি মারতে পারিনি। তো প্লিজ তুমি প্রীতির কিছু করো না। কিন্তু ওর কোন কথাই দয়ালের যেন কানেই ঢুকছিল না, আর সে প্রীতিকে ওখান থেকে ফেলার পরেই দম নিবে। ঠিক তখনই কেন জানি দেবার কণ্ঠই চেঞ্জ হয়ে যায়। একটু আগেই ওর কথার মধ্যে পাওয়া যাচ্ছিল ভয়ের আভাস, কিন্তু এখন ওর কথা শুনে মনে হচ্ছে ওর কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে গেছে। তুই প্রীতিকে মেরে ফেলবি, কিন্তু তুই পারবি না। ওর মুখে এমন কথা শুনে শক খেয়ে যায় দয়াল, আর বলে, তোর তো ভয় পাওয়ার কথা, কিন্তু তোর মধ্যে এত কনফিডেন্স কোথা থেকে এলো। দেবা জানায়, জানতে চাস তাহলে শোন। তোর লোকারের মধ্যে যে মালগুলো ছিল তোর ওখানে লোকদেরকে কল লাগা, দেখ ওগুলো ঠিকঠাক আছে কিনা। তারপর দয়ালও সেখানে থাকা এক লোককে ফোন দেয়। সে যখন ওই ভল্টের মধ্যে গিয়ে ঢুকে তখন দেখতে পায় সেখানে একদম পরিষ্কার করে সবকিছু নিয়ে গেছে। দেবা জানায়, গতকালকেই সেখানে থেকে সবকিছু আমি ক্লিন করে নিয়ে চলে গেছি। অন্যদিকে দেখা যায় একটা কনফারেন্সের জন্য রেডি হচ্ছিল সাইমন। ওর চারদিকে পুরা হলো রুম ভর্তি বড় বড় স্ক্রিন লাগানো। দেখে মনে হচ্ছে যেন হাজারেরও বেশি স্ক্রিন লাগানো। হঠাৎ করে ওর ফোনে একটা কল আসে, সেটা ধরতেই সকল স্ক্রিনে দেখা যাচ্ছিল ওই ভিডিও কলটা। সাইমনকে কল দিয়েছিল দয়াল। ওর চারিপাশে যেন হাজারো দয়াল। তখন সে সাইমনকে বলে, স্যার, আমি মারা যাইনি, আমি এখনো বেঁচে আছি। আর আমাকে দিয়ে দেবা এই সব কিছু করাচ্ছে। এগুলোতে আমার বা আমার বউয়ের কোন দোষ নেই, সব দোষ দেবার। আর কিছুক্ষণের মধ্যেই আমি যে কাজটা করতে যাচ্ছি সেটাও আমাকে দেবাই করতে বলেছে। আমি যদি ওই কাজটা না করি তাহলে আমার পুরো পরিবারকে মেরে ফেলবে সে। তারপর পরি ফোনটা ঘুরায় পাশের দিকে। দেখা যায় সাইমনের ছেলে অর্জুনকে মুখ বাঁধা অবস্থায় রাখা। সাথে সাথে দয়াল ওকে মারতে শুরু করে। পুরো জানোয়ারের মতো ওকে মারছিল দয়াল। এই ব্যাপারগুলো কোনোভাবে সহ্য করতে পারছিল না সাইমন। আসলে নিজের চোখের সামনে নিজের ছেলেকে মরতে দেখছে সে, এটা কোন বাবা সহ্য করতে পারবে। আর সাথে সাথেই সে দেবার মেনশনের লোক পাঠায় মারার জন্য। অন্যদিকে দেখা যায় প্রীতি ট্রেন থেকে নেমে যায় একটা দোকানে।
সেখানে গিয়ে দোকানিদের থেকে ফোনটা চায়, একটা কল করবে বলে। লোকটাও প্রীতিকে ফোনটা দেয়। ঠিক তখনই সেখানে চলে আসে কল্যাণী আর বলে, তোমাকে নেওয়ার জন্য আমাকে দেবাই পাঠিয়েছে। চলো আমরা এখন ম্যানশনের দিকে যাই। ওর কথা শুনে ভালো মনে ওর সাথে গিয়ে গাড়িতে ওঠে প্রীতি। তখন কল্যাণী একটা জায়গায় যাওয়ার কথা বলে, কিন্তু ড্রাইভারটা বলে, প্ল্যানে একটু চেঞ্জ আছে। তুমি যে জায়গার কথা বলছো ওখানে না, গাড়িটা অন্য জায়গায় যাবে। সেগুলো আমার কাছে একদম সেফ আছে, তোর কোনো টেনশন করতে হবে না। এই ব্যাপারগুলো তো অনেক শখ খেয়ে যায় দয়াল। তারপরে সে বলে, আচ্ছা ঠিক আছে, তুই সেগুলো নিয়েছিস, ভালো কথা। কিন্তু প্রীতির দুই বোন যে আমার কাছে, এটা কি তুই ভুলে গেছিস? এখনই ওদেরকে আমি মেরে ফেলতে বলছি, আর এখান থেকে আমি প্রীতিকেও মেরে ফেলছি। তখন সেখানে থাকা লোকগুলোকে কল লাগায়, কিন্তু ওরা গিয়ে দেখতে পায় ঘরের মধ্যে কেউ নেই। আসলে সেখানে থেকে প্রীতির বোনদেরকে নিয়ে চলে গেছিল দেবার লোকেরা, আর তাদেরকে নিয়ে চলে আসে দেবা ম্যানশনে। যদিও ওরা এখানে অনেক ভয় পাচ্ছিল, তারপরও দেবার লোকেরা ওদেরকে অফার দেয়, কিছু সময় ওদেরকে এখানেই থাকতে হবে। এইসব কিছু জানার পরে অনেক রাগান্বিত হয়ে যায় দয়াল। ঠিক তখনই ওকে আরো অবাক করে দিয়ে দেবা তার পিছনের দৃশ্যটা দেখায়। সেখানে অর্জুনের গার্লফ্রেন্ডকে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। কি, ওকে চিনতে পেরেছিস তুই? না, চেনার তো কোনো কারণ নেই। হ্যাঁ ঠিকই ধরেছিস, ওটাই তোর বউ। তো প্রীতিকে তুই ভালোয় ভালোয় ছেড়ে দে, না হলে তোর বউয়ের ছাই ছাড়া আর কিছুই বাকি থাকবে না। এগুলো শুনে তো অনেকটাই থতমত খেয়ে যায় দয়াল, আর কাকুতি মিনতি করতে থাকে ওর বউকে ছেড়ে দেওয়ার জন্য। তখন সে প্রীতিকেও খুলে দেয়, আর দেবার কথা মতোই প্রীতির কুকুরের কলারটা দয়ালের গলা এবং হাতে পরিয়ে দেয়। তারপর সেখানে থেকে বেরিয়ে যাওয়ার আগে দয়ালের গালে কষে একটা চড় লাগিয়ে দেয় প্রীতি। তারপর চলে আসে বাহিরে, এসেই দেখতে পায় দেবার লোকজনেরা ওর জন্য দাঁড়িয়ে আছে গাড়ি করে। ওকে নিয়েই রওনা দেয় ওরা। এদিকে দয়ালের বউ তো অনেক করে বলছিল তাকে ছাড়ার জন্য, আমি এগুলোর কিছুই জানি না। দয়াল আমাকে টাকা দিয়ে এইসব কিছু করিয়েছিল, সাথে আমার পরিবারকেও সে আটকে রেখেছে। আর আমাকে বলেছিল যদি আমি ওর কথা মতো কাজগুলো না করি, তাহলে আমার পুরো পরিবারকে সে মেরে ফেলবে। তো এখানে আমার কোনো দোষ নেই, প্লিজ আমাকে যেতে দিন। সেই জায়গাতে উপস্থিত ছিল দেবা, ওই নেশাখোর লোকটা, অর্জুন, আর আরো একজন। কিছুক্ষণ পরে সেই নেশাখোর লোকটা দেবাকে বলে, ওহ আচ্ছা, তোমাকে তো আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। তোমার ম্যানশনে তো একটা টেলিফোন আছে, তাই না? সেটা থেকে কি কেউ কল দিয়ে তোমার কুলি নাম্বারটা বলেছিল কোনোদিন? দেবা বলে, না এমনটা তো হয়নি। তখন ওই লোকটা জানায়, যদি এরকম কোনোদিন ঘটে, তাহলে তুমি বুঝতে পারবা সেটাই তোমার সন্তান। রাজশেখর নামক একজন অনেক আগে এটা বলেছিল, যদি তার কিছু হয়ে যায়, তাহলে এই কথাটা যেন আমি তোমাকে বলে দেই। কিন্তু আমি এতদিন ভুলে গিয়েছিলাম। এটা শুনে তো পাগল প্রায় অবস্থা হয়ে যায় দেবার। সাথে সাথেই সে কল লাগায় ম্যানশনে, আর জানতে চায় তার টেলিফোনে কি কোনো কল এসেছিল। কিন্তু ফোনের উপর থেকে জানায় যে না, কোনো ফোনই আসেনি। তারপর এই জায়গায় ওদের সবাইকে পাহারায় রেখে চলে যায় দেবা। যাওয়ার আগে বলে যায়, আমি কিছু বলার আগে কেউ কিছুই যেন এখানে না করে। দেবা সেখানে থেকে চলে যাওয়ার পরই অর্জুন যায় ওর গার্লফ্রেন্ডের কাছে। তুমি আমার সাথে এমনটা কেন করলে? কেন তুমি আমাকে এত বড় ধোঁকাটা দিলে? আমি তোমার কি এমন ক্ষতি করেছিলাম? তখন মেয়েটা অর্জুনকে বলে, আমি তো এগুলো ইচ্ছে করে করিনি। আমাকে ভয় দেখিয়ে এগুলো করতে বাধ্য করেছিল দয়াল। বিশ্বাস করো, এগুলো তো আমার একটুকুও দোষ নেই। তোমাকে আমি কোনোভাবেই কষ্ট দিতে চাইনি। আর দয়ালের সাথে তো আমার কোনো সম্পর্কও নেই, নামেই সে শুধু আমাকে বিয়ে করেছে। কিন্তু আমাদের আজ পর্যন্ত আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে জড়াইনি। তোমাকে তো আমি সত্যিকার ভালোবেসেছি। তোমাকে ছাড়া আমি তো আমার জীবনটাও কল্পনা করতে পারি না। ওর মুখে এইসব কথা শুনে গলে যায় অর্জুন, আর পাশ থেকে চাবিটা নিয়ে খুলতে যায়। সেখানে থাকা সবাই অর্জুনকে বারবার বারণ করছিল, কিন্তু কারো কথা না শুনে এক প্রকার অর্জুন জোর করেই গিয়ে সেই মেয়েটাকে খুলে মুক্ত করে দেয়। তারপর ওই মেয়েটা গিয়ে জড়িয়ে ধরে অর্জুনকে। ওদের মধ্যে সুন্দর একটা ভালোবাসার মুহূর্ত দেখতে পাওয়া যায়। হঠাৎ করে মেয়েটার চেহারাটাই বদলে যায়। ওকে দেখেই তো মনে হচ্ছিল পুরোই ভিল। আর আচমকাই অর্জুনকে মারতে শুরু করে দেয় মেয়েটা। এটা দেখে তো সেখানে থাকা ওরা দুজনও আছে, কিন্তু একটা মেয়ের সাথে ওরা তিনজন মিলেও পেরে উঠছিল না। এতটাই শক্তিশালী ছিল ওই মেয়েটা। চোখের পলকে ওদের তিনজনকেই ধরাশায়ী করে ফেলে। ওর নাম ছিল কল্যাণী। তারপর পরই সে কল লাগায় দয়ালকে। তখন দয়াল জানায়, তোমাকে বাঁচানোর জন্যই তো আমি মেয়েটাকে ছেড়ে দিয়েছি। কিন্তু কল্যাণী ওকে ধমকের সুরে বলে, আমি ঠিক আছি। আমার নিজেকে কেমনে সামলাতে হবে সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। তুই গিয়ে ওই মেয়েটাকে ধর। সাথে সাথেই সেখানে থেকে বেরিয়ে যায় দয়াল। বাহিরে গিয়ে দেখতে পায় দুজন লোক একটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ওদেরকে মারধর করে বাইকটা নিয়ে রওনা দেয়।
আর এদিকে কল্যাণী ওদেরকে মারতে মারতে ওদের রক্ত একদম গোসল করে ফেলেছিল। সাথে ওই নেশাখোর লোকটাকে বসিয়ে দেয় চেয়ারে। কিছুক্ষণের মধ্যেই বাটনটা টেপার সাথে সাথেই ছাই হয়ে যায় ওই লোকটা। আসলে পুরো প্ল্যানটা ওদের দুজনেরই ছিল। ওরা দুজনে একসাথেই কনস্টেবলের ট্রেনিং নিচ্ছিল। ট্রেনিংটা শেষ হওয়ার পর দয়ালকে আন্ডারকভার মিশনে পাঠানো হয়। এই খবরটা যখন সে এসে কল্যাণীকে বলে, তখন সে জানায়, ওদের কথা মতো যদি আমরা চলি তাহলে আমরা শুধুমাত্র মেডেল পাবো। আর যদি আমরা একটু চালাকি করি তাহলে আমাদের পুরো জীবনই সেট হয়ে যাবে। একটা দান মারতে পারলে আমাদের আর জীবনে কিছুই করতে হবে না। আসলে বলতে গেলে এই পুরো প্ল্যানটা ছিল কল্যাণীরই। সেই হচ্ছে এটার মাস্টার মাইন্ড। তারপর দয়াল বাইক নিয়ে ছুটতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পরে সে একটা সিগন্যাল এসে দাঁড়ায়। পাশেই দেখতে পায় একটা গাড়ি থামিয়ে সেখানে খাবার খাচ্ছিল প্রীতিরা। দয়ালকে দেখার সাথে সাথেই তোরা গাড়িতে উঠে টান দেয়। দয়াল ওদের পিছে পিছেই যেতে থাকে। অনেকক্ষণ এভাবে তাড়া করার পরে এক পর্যায়ে দয়াল ওদের গাড়িটা ধরেই ফেলে। বাহির থেকে লাফ দিয়ে ঢুকে যায় ওদের গাড়ির ভেতরে। আর সবাইকে মারতে শুরু করে। যদিও ওদের একটা হাত ওর গলার সাথে বাঁধা ছিল, তারপরও দয়ালের সাথে কেউই পেরে উঠছিল না। ড্রাইভারটাকে মারতে থাকলে গাড়িটার একটা জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে। সাথে সাথেই ছিটকে গিয়ে দয়াল পাশের রাস্তার ওপরে পড়ে যায়। তারপরে উঠে আবার এদিকেই আসছিল। ওকে দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায়। তারপর সে গাড়ির কাছে আসে এবং প্রীতির চুল ধরে বের করে আনে। প্রীতিকে অনেক মারধর করতে শুরু করে দেয় দয়াল। কিছুক্ষণের মধ্যেই সেই গাড়ির মধ্যে থাকা অন্য লোকগুলোকে বের হয়ে দয়ালকে ধরে। আর এই সুযোগে প্রীতিকে নিয়ে একজন দৌড় লাগায়। দেখতে দেখতেই দয়াল ওখানে থাকা লোকদেরকে মেরে আবারও ওকে ফলো করতে শুরু করে। সামনে দৌড়াচ্ছিল প্রীতিরা, মধ্যে দয়াল এবং পেছনে ওদের দুইজন লোক। এভাবে করে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পরে প্রীতিরা একটা ট্রেনের মধ্যে এসে ঢুকে পড়ে। সেখানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রীতি। কিন্তু এটা খুব বেশিক্ষণ টেকে না। কিছুক্ষণের মধ্যেই সেই ট্রেনের মধ্যে চলে আসে দয়াল। আর ওদের দিকে আগাতে থাকে। এটাতে অনেক ভয় পেয়ে ওরা ট্রেনের অন্য পাশে যেতে শুরু করে। মানুষের ভিড়ের কারণে দয়াল খুব একটা তাড়াতাড়ি যেতে পারছিল না ওদের দিকে। প্রীতিরা দৌড়াতে দৌড়াতে কামরার শেষে চলে আসে। দেখতে পায় সেখানে তালা আটকানো। মানে ওরা আর সামনে যেতে পারবে না। এর মধ্যে ওদের দলের আরো দুজনও চলে আসে। আর দয়ালকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু দয়াল যেন কিছুই মানছিল না। সবাইকে মেরে ধরাশায়ী করে তারপরও আগাতে থাকে। অনেকক্ষণ এই ট্রেনের মধ্যেকার মানুষজন কিছুই বলছিল না দয়ালকে। তারপর একজন মহিলা কথা বলে ওঠে। সাথে সাথেই দয়াল ওই মহিলাটিকেও মারে এবং আবারও আগাতে থাকে প্রীতির দিকে। এদিকে দেখা যায় দেবা যখন গাড়ি করে ওই মেশনটার দিকে আগাচ্ছিল, তখনই ওর কোয়ার্টার টেকারের ফোন আসে। স্যার, এখানে ঘরজন লোক এসেছে বাসা ভাড়া নেওয়ার জন্য। ওদেরকে দেখে আমার মনে হচ্ছিল ওরা গুন্ডা পান্ডা টাইপের মানুষ। তো এখন আমি কি করব? এটা শুনে দেবা বলে যে, কোনো সমস্যা নেই, ওদের বাসা দিয়ে দে আর আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই দেবা চলে আসে ম্যানশনে। প্রথমেই সে চলে যায় প্রীতির দুই বোনের রুমে। ওরা তো দেবাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণ ওরা অনেক ভয় ভয় ছিল, তবে দেবাকে দেখে যেন ওদের সব ভয় কেটে গেল। দেবা ওদেরকে অভয় দিচ্ছিল, তোমাদের কোনো চিন্তাই নেই, এখানে তোমরা একদম সেফ আছো। আর তোমার বোন একটু ঝামেলায় পড়েছে, ও কালকে ঠিক চলে আসবে, তোমরা একটুও চিন্তা করো না। ওরা যখন এখানে কথাবার্তা বলছিল, তখনই একজন লোক চলে আসে এবং দেবার কাছে বলে, ওই লোকজনরা তো আমাদেরকে তিলে ফেলেছে। তারপর দেবা প্রীতির ওই দুই বোনকে জিজ্ঞেস করে, তোমাদের কি গান পছন্দ, পুরনো দিনের গান নাকি নতুন দিনের গান? ওরা জানায়, আমাদের দুই রকম গানই পছন্দ, কোনো সমস্যাই নেই। তখন দেবা অপারেটরকে কল দিয়ে সুন্দর গান বাজানোর জন্য বলে, সাউন্ডটা যেন একটু বেশি হয়। তারপর ওদের ঘরের সিটকিনি লাগিয়ে বেরিয়ে আসে দেবা। যাওয়ার সময় দেখতে পায় বিভিন্ন জায়গায় গুন্ডা পান্ডাগুলো উৎপেতে আছে ওকে অ্যাটাক করার জন্য। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ফাইট। এতগুলো গুন্ডা পান্ডা মিলেও কিছুতেই পেরে উঠছিল না দেবার সাথে। দেবা ওদেরকে বেধর মার মারছিল, ওদেরকে একদম কাপড় কাচার মতো ক্যাচে ফেলছিল দেবা। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট। এদিকে ট্রেনের মধ্যে প্রীতির দিকে আগাচ্ছিল দয়াল। তখন হঠাৎ করে প্রীতি ওর চোখটা বন্ধ করে। ওর মনে পড়ে যায় যে বাবা ওকে একদিন বলেছিল, যদি তুই কোনোদিন কোন বিপদে পড়িস যে তোর জীবন সংখ্যায় আছে, তাহলে তোর ফোনে একটা নাম্বার আমি সেভ করে দিয়েছি, ওটা থেকে কল করবি আর বলবি কুলি নাম্বার 5821। কিন্তু বাবা যে সেদিন কেন ওকে এই কথাটা বলেছিল কিছুই জানে না প্রীতি। আজকে তো ওর জীবন সংখ্যায় রয়েছে, তো ওর ফোন থেকে সাথে সাথেই সেই নাম্বারটায় ডায়াল করে প্রীতি। দেখা যায় দেবার মেনশনের টেলিফোনে কল বেজে ওঠে। তখনও দেবা ফাইট করেই যাচ্ছিল। কলটা আসার সাথে সাথেই সেখানে চলে যায় দেবা এবং কলটা ধরে। ফোনের ওপর থেকে প্রীতি বলে, কুলি নাম্বার 5821।
আমার নাম প্রীতি। আমার বাবার নাম রাজশেখর। আমার বাবা আমাকে বলেছিল যদি আমি কোনোদিন অনেক বিপদে পড়ি তাহলে এই নাম্বারটায় ডায়াল করে কুলি নাম্বার 5821 বলতে। এখন আমি অনেক বিপদে পড়ে আছি, আমার জনসংখ্যা রয়েছে, তো প্লিজ আমাকে হেল্প করুন। এটুকু বলতে বলতে সেখানে চলে আসে দয়াল এবং প্রীতির গলাটা চেপে ধরে। ফোনের মধ্যে সাউন্ডটা শুনেই বুঝে যায় দেবা, আর এই ব্যাপারটা এসে অনেক রাগান্বিত হয়ে যায়। কিন্তু প্রীতি কোথায় আছে সেটা জানে না দেবা, এর জন্য সে ওখানে যেতে পারে না। আর এখানেও তো সে ফাইটি করছিল। দয়াল প্রীতিকে এত জোরে চেপে ধরেছিল যে ওর খুব বাজে অবস্থা হয়ে যায়। ঠিক তখনই সেখানে প্রীতির একজন লোক এসে দয়ালকে ধরে নিয়ে লাফ দেয় ট্রেন থেকে। এবারের মতো জানে বেঁচে যায় প্রীতি। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে যায় দয়াল, এবং সেই লোকটার মাথা ট্রেন লাইনের সাথে এতবার মারতে থাকে যে একদম ভর্তা হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ওর ফোনে একটা কল আসে। ফোনের ওপর থেকে কল্যাণী বলে, কি অবস্থা তোর? মেয়েটাকে কি তুই ধরতে পেরেছিস? তখন খানিকটা থতমত খেয়ে দয়াল বলে, একটুর জন্য আমার হাতছাড়া হয়ে গেছে প্রীতি, আমি দেখছি কি করা যায়। কিন্তু কল্যাণী বলে যে, তোর আর কিছুই করতে হবে না, এদিকার সব কিছু আমি ম্যানেজ করে নেব। তুই ওখান থেকে সোজা স্টেশনের পার্কিং লটে চলে যা, সেখানে গিয়ে অমুক নাম্বার একটা গাড়ি পাবি, আর সেটার মধ্যে আমি বেঁধে রেখেছি অর্জুনকে। ওর সাথে কি করতে হবে সেটা তো তোকে বলে দিতে হবে না, তাই না? এদিকার সব কিছু আমি ঠিক ম্যানেজ করে নেব। দেখা যায় এই ট্রেনেরই কামরার পিছনের দিকে বসেছিল কল্যাণী। এদিকে দয়াল চলে আসে স্টেশনের পার্কিং লটে, খুঁজতে থাকে কল্যাণীর বলে দেওয়া সেই গাড়ির নাম্বারটা। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে সে পেয়ে যায় সেই গাড়িটা। তারপর সেটার মধ্যে গিয়ে ঢোকে। অন্যদিকে দেবা মেনশনে ফাইট চালিয়ে যাচ্ছে। দেবা কিছুক্ষণের মধ্যে সেখানে সাইমনের লোকেরাও চলে আসে আর পেছনে থেকে আঘাত করে দেবাকে। তারপর পরি ওকে বলতে থাকে, তুই আগে কুলি ছিলি এটা আমি খুব ভালো করে জানি, আর তোর এই মেনশনে 18 জন কুলি থাকে, তো তোদের সবাইকে আজকে মেরে ফেলবো এখানেই। দেখা যায় সকল কুলিদেরকে মারধর করছিল সাইমনের লোকেরা। আমি যদি একটা সিটি দেই তাহলে তোর সকল কুলি ভাইদেরকে মেরে ফেলবে আমার লোকজন। কিন্তু ওই লোকটাকে অবাক করে দিয়ে সাইমনই একটা সিটি মারে। এই সিটিটা শুনে তো সেখানে থাকা সকল কুলিরা গর্জে ওঠে। সাইমনের লোকেদেরকে কুত্তা মারা মারতে শুরু করে। সব দিক থেকে শুধু সাইমনের লোক জমিয়ে উঠছিল। তখন দেবা বলে, 18 জন না, মোট আমরা 19 জন। আর ডাক দেয়, কালিশা, বলে। কিছুক্ষণের মধ্যেই নিচের ফ্লোরে চলে আসে সকল কুলি। কালিশা তোর সাথে করে একটা বক্স নিয়ে আসে। সেটা খোলার পরেই দেখা যায় এটার মধ্যে কুলিদের সব জিনিসপত্র। সবাই একটা দুইটা করে হাতে নিয়ে নেয় এবং শুরু করে দেয় সাইমনের লোকজনের বিরুদ্ধে ফাইট। দেখতে দেখতে সেখানে থাকা সবাইকে মারছিল ওরা। কালিশা তো ঘোরাঘুরি করছিল দেবার আশেপাশে। সেদিকে যেই আসছিল তাদেরকেই মারছিল কালিশা। দেবার গায়ে একটা ফুলের আচরও লাগতে দেয় না সে। এদিকে দেখা যায় প্রীতি এবং কল্যাণীকে ধরে আনা হয় সাইমনের কাছে। তখন সে কল্যাণীর হাতের বাঁধনটা খুলে দেয়। কল্যাণী তো অনেক করে কান্নাকাটি করছিল ওর কাছে। আমার কোন দোষ নেই স্যার, দয়াল আমাকে দিয়ে জোর করে এইসব কাজগুলো করিয়েছে। আমার পরিবার ওর কাছে জিম্মি আছে, এই জন্য আমি কাজগুলো করতে বাধ্য হয়েছি। তখন সাইমন কল লাগায় দয়ালকে। দয়াল তো কল্যাণীর এই অবস্থা দেখে বারবার বলছিল, স্যার ও কিছুই জানে না, ওর কোন দোষ নেই, ওকে প্লিজ ছেড়ে দিন। সাথে কল্যাণীর মায়া কান্না তো আসেই। কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে কল্যাণী ওর পায়ের ভেতর থেকে একটা বড় মাপের রড বের করে সাইমনকে মারতে যায়। কিন্তু সেটা ধরে ফেলে সাইমন আর হাসতে শুরু করে, তুই তোর প্রেমের জালে আমার ছেলেকে ফাঁসিয়েছিলি ঠিকই, কিন্তু আমি তোর বাবা। এটা বলেই সাথে সাথে রডটা ঢুকিয়ে দেয় কল্যাণীর গলার ভেতরে। এই ব্যাপারটা দেখে তো কান্নায় ভেঙে পড়ে দয়াল। প্রীতিকে যেখানে ধরে আনা হয়েছিল এই খবরটা দেবা পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। তারপর পরই সেখানে চলে আসে দেবা। তখন সাইমন বলে, তুই এখানে কেন এসেছিস? তোর বন্ধুর মেয়েকে বাঁচাতে তো তুই এখানে আসিসনি। তুই সত্যি করে বল তো, তুই এখানে কার কথায় এসেছিস? দেবা জানায়, কারো কথায় না, আমি নিজে থেকে এখানে এসেছি। সাইমন বলে, তোর জন্যই আমার ছেলে মারা গেছে। তোকে আমি বিশ্বাস করে একটা কাজ দিয়েছিলাম। তুই যদি সেদিন দয়ালকে মেরে ফেলতি তাহলে আজও জীবিত থাকতো আমার ছেলে অর্জুন। তো এখন আমি তোর বন্ধুর মেয়েকে তোর চোখের সামনে মেরে ফেলবো, তাহলে তুই কিছুটা হলেও আমার কষ্টটা বুঝতে পারবি। কিন্তু দেবা বলে যে, না স্যার, ওকে মারবেন না, ওর বদলে আপনি আমাকে মারুন। কে শোনে কার কথা? তখন সেখানে একজন ডাক্তারকে ডেকে সাইমন প্রীতিকে ওর সাথে পাঠিয়ে দেয়। আর বলে, আমি যখন সিগন্যাল দিব তখন প্রীতির হাতটা তোমরা বের করে নিবে। তারপর সাইমন এবং দেবা দুজনেই সামনাসামনি বসে কথা বলার জন্য। তখনই আচমকা হাসতে হাসতে দেবা বলে, তুই এখনো আমাকে চিনিসনি? আমি সেই কুলি যে তোর বাবাকে মেরেছিল। আসলে আমরা প্রায় 400 এর মতো কুলি তোর বাবার আন্ডারে কাজ করতাম।
আমাদেরকে যা করতে বলতো আমরা সেটাই করতাম, একটিও প্রশ্ন করতাম না। অনেক বিশ্বাস করতাম তোর বাবাকে। তারপর একদিন উনি আমাদেরকে বিদেশে পাঠায়। ওখানে গিয়ে কাজ করার সময় একদিন সেখানে পুলিশ চলে আসে আর আমাদের সবাইকে ধরে ফেলে। আসলে আমরা যেসব বস্তাগুলো উঠাচ্ছিলাম সেগুলোর মধ্যে ছিল বেআইনি মালামাল। আমরা সবাই ফেঁসে যাই বিদেশে। তারপর পরই সেখানে একজন লয়ার এসে আমাদেরকে একটা বুদ্ধি দেয়, যদি এই 400 এর মধ্যে 100-র মতো কুলি তোমরা নিজেদের দোষ স্বীকার করে নাও, তাহলে হয়তো বাকি 300-কে বাঁচানো যেতে পারে। তখন 400 জনের মধ্যে আমরা 100 জন সিলেক্ট করি যারা এখনো বিয়ে করেনি। আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে অনেক করে বারণ করেছিল রাজশেখর। আর বলেছিল, সেখানে যদি তুই যাস তাহলে তুই হয়তো বা আর কোনো দিনই ফিরতে পারবি না। এর জন্য তোকে আজকেই চুজ করতে হবে, তুই কুলিদেরকে চুজ করবি নাকি আমার বোন, মানে তোর পরিবারকে। তখন আমি আমার পরিবারকে বাদ দিয়ে কুলিদেরকে চুজ করেছিলাম। আমাদের ওই 100 জনকে একটা অন্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। তখন সবাইকে একটা জাহাজে তোলা হয়, কিন্তু আসলে আমাদেরকে নিয়ে যাচ্ছিল ওরা মেরে ফেলার জন্য। সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে আমাদের মেরে পানিতে ফেলে দিবে ওরা, কিন্তু সেখানে থাকা লোকজনেরাই মারা যায় আমাদের হাতে। তবে এই 100 জনের মধ্যে আমরা বেঁচে ফিরি মাত্র 24 জন। এই কথাগুলো শুনে তো অনেক রাগান্বিত হয়ে যায় সাইমন। তুই যখন আমার বাবাকে মেরেছিলি তখন আমি অনেক ছোট ছিলাম আর কিছুই করতে পারিনি। আজকে আমার সময় এসেছে, বাবার মৃত্যুর বদলা আমি আজকে নেব। তারপরে ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই মারামারি। এক পর্যায়ে দেবা ধরাশায়ী করে ফেলে সাইমনকে। তখন সাইমন বলে, তুই আমাকে আজ মেরে ফেলবি, ঠিক আছে, কিন্তু তোকে মারার জন্য অন্য কেউ আসবে। এটা বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই সাইমন সেখানে থেকে পালিয়ে ওয়াকি টকিটা পেয়ে যায়। তারপর সে ডাক্তারকে অর্ডার দিয়ে দেয় প্রীতির হাতটা বের করে নেওয়ার জন্য। দেখা যায় সেই অপারেশন সেন্টারে চলে এসেছিল কালিশা, আর সবাইকে মেরাই ফেলেছে, আর উদ্ধার করে নেয় প্রীতিকে। তারপর পুরো জাহাজের ধামাকা লাগিয়ে দিয়েছিল দেবার কথা মতো। ওরা জাহাজটা থেকে বের হয়ে আসার সাথে সাথেই ধামাকাগুলো ফেটে যায় এবং পুরো জাহাজটাই ধ্বংস হয়ে যায়। তারপর পরই সেখানে চলে আসে অনেকগুলো গাড়ি, সাথে অনেক লোকজন। ওদের সবাইকে ধরে নিয়ে চলে আসে একটা মরুভূমির মধ্যে। কিছুক্ষণের মধ্যেই সেখানে হেলিকপ্টারের কুলে চলে আসে কয়েকজন লোক। আসলে সাইমন যে সিন্ডিকেটের হয়ে কাজ করত, সেই সিন্ডিকেটের লিডারও এসেছে। ওর নাম দাহা। সেখানে এসেই দুই হাতে দুইটা বন্দুক নিয়ে নেয় দাহা। তারপর সব পুলিশদেরকে মেরে ফেলে। দাহা যেন রিয়েল লাইফে না, গেমের মধ্যে মানুষ মারছিল। ওদেরকে মারার পরে এবার কুলিদের পালা। একটা রামদা নিয়ে যায় ওদের কাছে। দেবার গলায় রামদাটা চালাতে যাবে, ঠিক তখনই থেমে যায় দাহা, আর বলে ওঠে, আপনি দেবরাজ না। আসলে 30 বছর আগে যখন দেবা, কালিশা সহ বাকি কুলিরা মিলে সাইমনের বাবা সহ বাকি লোকজনদেরকে মেরেছিল, তখন সেই জায়গায় দাহাও উপস্থিত ছিল। আর সেখানে থেকেই দেবাকে চিনে ফেলেছে দাহা। এরপর সে বাবাকে বলে, তোমাকে আমি বলেছিলাম না যে দেবরাজ বেঁচে আছে? আজকে আমি উনাকে খুঁজে পেয়েছি। তারপর আস্তে আস্তে ওর কাছে এগিয়ে আসে দাহা। আমি যখন বাবার চেয়ারটায় বসেছিলাম তখন আপনাকে আমি অনেক খুঁজেছি, আমার ডান হাত বানানোর জন্য। তো আপনি কি আমার জন্য কাজ করবেন? এটা শুনে দেবা বলে, তোমার বাবার সাথে আগে আমি কথা বলে দেখি, তারপর তোমাকে আমি জানাই। আস্তে আস্তে দাহার বাবার কাছে যায় দেবা, আর বলে, তুই তো খুব ভালো করে জানিস যে কুলিদের সাথে যারা অন্যায় করে তাদের সাথে আমি কি করি। তো তোর ছেলেকে তুই বুঝিয়ে দে। এটাতে অনেক ভয় পেয়ে দাহার বাবা বলে, সবকিছু সেটেল হয়ে গেছে, ও আমাদের হয়ে কাজ করবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে একটা গাড়ি। সেটার ভেতর থেকে নামানো হয় দয়ালকে। সে তো দেবাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর পরই ওকে পোতার জন্য বিশাল একটা গর্ত করা হয়। সেটার পাশেই দাঁড় করিয়ে দেওয়া হয় দয়ালকে। আস্তে আস্তে ওর কাছে যায় দেবা আর এক ছটকায় মেরে ফেলে দেয় ওই গর্তটার মধ্যে। তারপর পরই সেটা মাটি দিয়ে পুরো পূর্ণ করে দেওয়া হয়। এইসব কিছু দেখে দাহা বলে, এত বড় গর্ত করার কি খুব প্রয়োজন ছিল? তখন হাসতে হাসতে দেবা বলে, তুমি তো ওকে চেনো না, ছোটখাটো গর্ত করলে হয়তো বা ঠিকও আবার বেরিয়ে আসতো। ওর জান অনেক শক্ত। এগুলো বলার পরে ওরা তিনজনই অনেক হাসাহাসি করতে থাকে। দেবা ও কালিশা এখন থেকে দাহার হয়ে কাজ করবে। কেটে যায় কয়েকদিন। আজকে প্রীতি সহ তার দুই বোনকে প্লেনে তুলে দেওয়ার জন্য এয়ারপোর্টে নিয়ে চলে আসে দেবা। বোনদেরকে আগে পাঠিয়ে দেয় প্রীতি। তারপর দেবাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি তো 30 বছর আগে কুলি ছিলেন, তাই না? আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? কুলি নাম্বার 582-1-কে কি আপনি কি চেনেন? তখন দেবা বলে, ওখানে তো অনেক কুলি ছিল, এই নাম্বারটা আমার মনে পড়ছে না। এগুলোতে সেখানে থেকে হতাশ হয়ে যাচ্ছিল প্রীতি। আর কেন জানি সে বারবার পেছনের দিকেই তাকাচ্ছিল। দেবাও এক দৃষ্টিতে চেয়েছিল ওর দিকে। আর এর মাধ্যমেই শেষ হয় যায় সিনেমাটি।